বললাম যে আমার কাপড়গুলো কি আমি এখানেই খুলবো? তখন উনি আমাকে বাধ্য হয়ে পাশের রুমে নিয়ে গেলেন। আমাকে ওসি সাহেব নিজে টেনে হিঁচড়ে নামালেন বাস থেকে। আমাকে অ্যারেস্ট কেন করবেন, এর কারণ যতক্ষণ না দেবেন আমি ততক্ষণ এখান থেকে উঠবো না। আমি শুয়ে পড়লাম। পিছন দিকে 2টা বাড়ি দিয়েছে, আমি জানি না। মনে হচ্ছিল যে আমি যেন আবার আওয়ামী লীগের সেই আমলেই আছি। এই মামলা থেকে আমাদেরকে চাপে রাখার জন্য এটা করা হয়েছে। নাইট কোচে উঠেছি, চাপাই এক্সপ্রেসে ছাইতানতলা নামক একটা জায়গা আছে। ওইখানে আসার পরে আমার আইনশৃঙ্খলা বাহিনী আমার গাড়িটা দাঁড় করিয়েছে। দাঁড় করানোর পরে আমার তো আর মাথায় নাই যে আমাকে গ্রেপ্তার করবে, কারণ আমার কোনো হামলা নাই, মামলা নাই। আমি না কোনো চোরা কারবারির সাথে জড়িত, না কোনো মাদকের সাথে জড়িত। আমার কোনো 2 নম্বরই কোনো কিছুই নাই। আর এই সময় আমি যে সংগঠনের নেতৃত্ব দেই, আমি মনে করি যে আমি সবচাইতে স্বচ্ছ একজন ব্যক্তি ভোলাহাট উপজেলার বুকে, যে কেউ বলতে পারবে না যে নেতৃত্বে থেকে কারো 2 নম্বরই কোনো আচার ব্যবহার নেই। আমার একটা মানুষের একটা কাজে খাবো, আমার সেটাও নেই। যাই হোক, আমাকে বলছে যে আপনি নামেন। আমার সেই সময় ভয় হচ্ছিল যে পুলিশ তো অন্যরকম, কারণ আমি আমার পরিবার পুলিশ দ্বারা একবার হ্যারাসমেন্ট হয়েছি, আপনারা সবাই জানেন। যেখানে মাদক দিয়ে আমার পরিবারকে ফাঁসানো হয়েছিল, তাও আমার ছোট বোনকে ফাঁসানো হয়েছিল। খুব দুঃখজনক বিষয়। আমি তাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা কেউ আমার ব্যাক বেডিংয়ে হাত দিবেন না, কারণ যদি মাদক ভরে দেয় আমার এই ভয়টা খুব লাগছিল। আমাকে ওসি সাহেব নিজে টেনে হিঁচড়ে নামালেন বাস থেকে। তখন তো আমি ঘটনা খারাপ দেখলাম, সাথে সাথে একটা ফোন দেওয়ার আমি সুযোগ পেয়েছিলাম। এসে ব্যাক বোর্ডিংটা আমি সেখানে দিয়ে দিই। আল্লাহ আমাকে এই সেভটুকু করেছেন স্বয়ং নিজে। করার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বলছে যে আপনাকে থানায় নিব, একটু থানায় যেতে হবে, আপনি চলেন। আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি কোনো অবৈধ না, কোনো অবৈধর দোষর না, কোনো কিছুই না। আমি তাকে সুস্পষ্ট করে বলি যে আপনি আমাকে থানায় কেন নেবেন, আমি আপনার গাড়িতে কেন চড়বো? আপনি আমাকে আমার গ্রেপ্তারি পরোয়ানা দেখান, আর না হলে আপনি আমাকে বলেন, স্পষ্ট করেন যে আপনি আমাকে অমুক মামলায় আমি অপরাধী, তাই আপনি আমাকে গ্রেপ্তার করছেন। উনি যখন আপনার দেখাতে পারে নাই আমাকে, প্রায় প্রায় 1 ঘন্টা যাবত তার সাথে আমার এরকম হচ্ছে। আমি তখন বললাম আমি গাড়িতে উঠবো না, আমি বসে গেলাম। ওসি সাহেব, সার্কেল সবাই আছেন, ওইখানে 2 জন মহিলা পুলিশও আছেন। তারপরেও কিন্তু সার্কেল, ওসি যারা আছেন পুলিশ কর্মকর্তা কর্মচারী, তারা সবাই আমার গায়ে হাত দিচ্ছেন, আমাকে উঠানোর জন্য চেষ্টা করছেন। আমি পরবর্তীতে যখন দেখলাম যে বসে হচ্ছে না, আমাকে তুলেই নিচ্ছে, আমি বললাম যে যতক্ষণ না আপনারা আমার গ্রেপ্তারি পরোয়ানা বা আমাকে অ্যারেস্ট কেন করবেন এর কারণ যতক্ষণ না দেবেন আমি ততক্ষণ এখান থেকে উঠবো না। আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ে কিন্তু বাধ্য হয়েই কিন্তু তারা আমাকে টেনে ছিঁচড়ে একরকম সব কিছু ছিলে টিলে গিয়েছিল আমার। আমি চিকিৎসা নেওয়ার পরে সুস্থ আছি। যাই হোক, উঠিয়ে নিল। ওইখানে উঠিয়ে নেওয়ার পরে আমি শুধু একটা জায়গায় খুব কষ্ট পাচ্ছিলাম, যে ভেবেছিলাম যে 5ই অগস্টের পরে হয়তো বা পুলিশের একটা পরিবর্তন এসছে, দেশে হয়তো বা আইন শৃঙ্খলায় যথেষ্ট পরিমাণে একটা পরিবর্তন এসছে, কিন্তু না। আমাকে নিয়ে আসে গাড়িতে, তো আমার সাথে পুরুষ ছিল, কারা ছিল আমি চিনতে পারি নাই। আমি চোখে মুখেই অন্ধকার দেখছিলাম আমার গাড়িতে বসে। আমাকে নিয়ে আসে, আপনারা হয়তো বা দেখেছেন যে চাপাই শিবগঞ্জের শুরু শেষ আর ভোলাহাটের শুরু, এই সীমানায় একটা গভীর, দিনের বেলায় খুব গভীর অন্ধকার থাকে, তাহলে রাত হলে কেমন দেখায় এটুকু আপনারা শুধু অনুভব করবেন। আমাকে সেইখানে ওসি এবং সদর সার্কেল ইয়াসির আরাফাত 2 জনে আমাকে নামান। আমাকে নামিয়ে সদর সার্কেল কি দিয়ে আমার পিছন দিকে 2টা বাড়ি দিয়েছে, আমি জানি না। মনে হচ্ছিল যে আমি যেন আবার আওয়ামী লীগের সেই আমলেই আছি। এই আমার বাংলাদেশ, এটা চেয়েছিলাম। এর জন্য জেল, জুলুম, নির্যাতন স্বীকার করেছি। আমাকে যখন মারা হয় তখন মনে হচ্ছে আমি আরও একবার হতাশাগ্রস্ত হয়ে যাই, যে মনে হয় যে নিয়ে গিয়ে নাটক সাজাতো পুলিশ, আপনারা দেখেছেন, জঙ্গিবাদ, এটা সেটা, তাহলে আমাকে মনে হয় আজকে এখানে একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবে। আমি শুধু এটাই ভাবছিলাম আর আল্লাহকে শুধু ডাকছিলাম। পরিবার পরিজন কারো কথা মাথায় আসছিল না। নেতৃত্ব খুব শক্তি দেখালো আমাদেরকে, তাই না? এখন আপনি তার শক্তিটা পরীক্ষা করেন।
কিভাবে পরীক্ষা করবে, উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন। মানে আমি যে একজন মেয়ে মানুষ সেটা তাদের কাছে ছিল না, মনে হচ্ছিল যে আমি তাদের কাছে একজন পুরুষ মানুষকে তারা নিয়ে এসছে। যাই হোক, সেখান থেকেও আমাকে কোনোভাবে আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, তাদের হাত থেকে নিয়ে আসে সদর ফাঁড়িতে। আমি জানি না যে আমাকে সদর ফাঁড়িতে রাখা হয়েছে না কোথায় রাখা হয়েছে। আমাকে যেখানে রাখা হয়েছিল ওই ঘরে লাইট ফ্যান কোনো কিছুই নেই, তবে সিসি ক্যামেরাটা আছে। আমি থাকার পরে যখন রাত 4টা বাজে, আমি কিন্তু সারা রাত্রি ঘুমাতে পারি নাই, কারণ যেহেতু এখানে কোনো কিছু নেই, ঘুমানোর পরিবেশও নেই। আমি যখন রাত 4টা বাজে তখন আমাকে আবার পিছন থেকে এসে কেউ একজন চোখ বেঁধে দিল। পরবর্তীতে দেখি যে আমার 2 হাতও হ্যান্ডকাপ দিয়ে পিছনে নিল তারা। তখন একবারে ভেবে নিলাম যে এরা আমাকে সেই নাটকেই দেখাবে যে আজকে আর আমি কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে যাব না, আর কারোর সাথে আমার কখনো কথা হবে না, সাক্ষাৎকারও হবে না। শুধু দোয়া ইনুস পড়ছিলাম আর কলমা পড়ছিলাম যে আল্লাহ, এরকম আমি তো কোনো অপরাধ করি নাই যে অপরাধের জন্য তারা আমাকে নিয়ে এসছে বা এরকম নির্যাতন করছে, শুধু আমাকে তুমি একমাত্র রক্ষা করতে পারো। যাই হোক, আমাকে চোখ এবং হাত বাঁধার পরে কারা নির্যাতন করেছে এটা কিন্তু আমি দেখতে পাই নাই, যেহেতু আমার বাধা ছিল। ওইখানে সিসিটিভি ফুটেজ আছে, তারা যদি সিসিটিভি ফুটেজটা দেন আপনাদেরকে যে আমাকে রাত 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে, ভিডিও ফুটেজটা যদি তারা প্রকাশ করেন বা যদি আমার এই কথাগুলোকে তারা অস্বীকার করেন, তারা যেন অবশ্যই সেই ঘরের ভিডিও ফুটেজ সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। তারপরে আমাকে বিকেল 4টার সময় যখন মানে রিমাইন্ডের জন্য, তাদের তো আমার চিকিৎসা ছিল না, আমি খুব অসুস্থ, মানে উঠে দাঁড়াতেও পারছি না, দাঁড়ালে মানে আমি পিছন দিকে ভর করে বসতেও পারছি না। সেই সময় আমাকে নেওয়া হয় সদর হাসপাতালে। সদর হাসপাতালে নিলে সেইখানে হচ্ছে যে সদরের ওসি ছিলেন মতিউর রহমান, তো ওনার হচ্ছে আমাকে সব কিছু জিজ্ঞেস করার পরে আমাকে জিজ্ঞেস করলো, মহিলা ডাক্তার ছিলেন, আপনার কি কোনো কিছু বলার আছে? আমি বলছি হ্যাঁ বলার আছে, একটু পুরুষ মানুষদেরকে এই ঘর থেকে বের করেন। ডাক্তার আমাকে বললেন যে আপনি যে এখান থেকে পালাবেন না, এই গ্যারান্টি কার্ড তো আমি দিতে পারবো না ওসি মহোদয়কে, আপনি এখানেই বলেন। তো আমি বললাম যে আমার কাপড়গুলো কি আমি এখানেই খুলবো? তখন উনি আমাকে বাধ্য হয়ে পাশের রুমে নিয়ে গেলেন, 2 জন মহিলা পুলিশ সহ। নিয়ে যাওয়ার পরে উনি আমার ক্ষত স্থানগুলো দেখলেন, দেখার পরে ওনাদের যে ফর্মালিটিস, ছবি নেওয়া, ওদের যা যা করণীয় ওনারা তা করলেন। করার পরে আমাকে আবার ওই রুমে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ডাক্তার যখন নিজ মুখে বললেন যে ওনাকে তো টর্চার করেছেন, নির্যাতন করা হয়েছে, ওসি সাহেব বলছেন যে না, এটা মিথ্যে কথা বলছে, এটা তার শরীরে ঘা পচড়ার দাগ। আমি সেই সময় বললাম যে তাহলে আপনার সামনে আমি কাপড়গুলো খুলি, আমার শরীরের কোথায় কোথায় ঘা পচড়ার দাগ আছে একটু দেখেন। তখন উনি আর কিছু বললেন না, শুধু এইটুকুই বললেন যে আপনি পুলিশের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, এর জন্য ভয়ঙ্কর পরিণত হবে আপনার আর আপনার পরিবারের। আমি আর কিছুই বলতে পারি না, আমি সেই সময় ভাষা হারিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে আমাকে নেওয়া হয় পুলিশ ভ্যানে। পুলিশ ভ্যানে নেওয়া হলে সেখানে 1 থেকে 1.5 ঘন্টা ওসি এবং ডাক্তার 2 জনেই বৈঠক করেন। 1.5 ঘন্টা যাবত আমি গাড়িতেই আছি, আমি বসতে পারি না। তারপরেও বৈঠক করা হলে উনি আসেন। এই বৈঠকের মাঝে কি করেছেন এটা আমি জানি না, তবে মেডিকেল আমাকে কোনো চিকিৎসা দেয় নাই, শুধু সদর ওসির নির্দেশে। আমি সেই সময় খুব মর্মাহত ছিলাম, খুব অসুস্থ ছিলাম। আমি একজন নাগরিক হিসেবে আমার চিকিৎসা সেবাটাও পাই নাই। ওইখান থেকে আসার পরে আমাকে নেওয়া হয় আদালত চত্বরে। আদালত চত্বরে নিলেও আমাকে বিচারিকের সামনে না তুলে জেল কারাগারে প্রেরণ করেন। এটা আমি ধরে নিয়েছি যে এই প্রেরণ করার উদ্দেশ্য ছিল যে আমি যেন বিচারিককে আমার যে শারীরিক এবং মানসিক আমাকে যেভাবে টর্চার করা হয়েছে, আমি যেন বিচারিককে আমার ক্ষত স্থান বা টর্চার বা নির্যাতনের মানে বর্ণনা না দিতে পারি। মামলার আসামি হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে তাকে কোর্টে সোপর্দ করা হয়। কোর্টে মানে জমা দেওয়ার আগে আমরা হাসপাতাল থেকে একটা ফিটনেস নেই, এটা আপনার সংগঠন জানেন। এটা হাসপাতাল তার শরীর পরীক্ষা করে একটি রিপোর্ট দেয়। রিপোর্টটি উক্ত আয়ও কোর্টে সাবমিট করে এবং সেই মেডিকেল রিপোর্টের উপরে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এটি তদন্ত হওয়া দরকার বা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, উনি আদেশ দেন। যেহেতু উনি একজন রাজনৈতিক কর্মী, উনি আগে থেকে আমাদের উপরে একটু ক্ষিপ্ত ছিলেন ওই মহিলাকে গ্রেপ্তার করার কারণে, মানে যে ডাল ছুঁড়ে মেরেছিল, সে কারণে আমাদের আশঙ্কা ছিল উনি এটি আমাদের নামে একটি অভিযোগ করতেও পারেন। সেজন্য আমরা সদর হাসপাতাল নিয়ে তার
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেই। সেখানে যা লেখা আছে এটা বেশি লেখা জমা আছে। সে অনুযায়ী তাকে ওখানে দেওয়া, এবং উনি ওখানে বা পরবর্তীতে উনি কিন্তু আদালতে কোনো অভিযোগ করেননি তাকে নির্যাতন করা হয়েছে। আদালত কিন্তু একটা ইনভেস্টিগেশন দিতে পারত। দ্বিতীয়ত, উনি যখন বের হলেন, বের হওয়ার পরে উনি নিজে বা তার পক্ষের কেউ পুলিশের এসপির কাছে অথবা আমার প্রতি যদি তার ক্ষোভ থাকে, উনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এটাকে একটি আবেদন করতে পারতেন, একটা ইনভেস্টিগেশন কমিটি হতে পারত, সেটির উপরে কিন্তু একটা বিচার পাওয়া যেত। উনি এই সংবাদ সম্মেলন করেছেন, আমি মনে করি যে ওই মহিলা যিনি ডাল ছুঁড়ে মেরেছিলেন তাকে রক্ষা করার জন্য, যেহেতু উনি আসামি এই মামলা থেকে।